বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়ে বসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য শাহাদাব আকবর এবং আমার ডানে রয়েছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক মোশাররফ আহমেদ ঠাকুর। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আমি শুরুতেই আলোচনা করতে চাই বাংলাদেশে এই মুহূর্তে আলোচিত তিনটে চরিত্র, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ, সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ এবং আপনার কলিগ প্রয়াত সংসদ সদস্য যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ভারতে গিয়ে আনোয়ারুল আজিম আনার। এই তিনটে চরিত্র বাংলাদেশের কোন চেহারার প্রতিনিধিত্ব করে বা বাংলাদেশকে তারা কিভাবে তুলে ধরছেন বলে আপনার কাছে মনে হয় মিস্টার শাহাদাব আকবর? দেখুন, এই বিষয়টা নিয়ে গত কয়েকদিন ধরে বিভিন্ন মিডিয়াতে এবং সব জায়গায় সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গাতেই আলোচনা হচ্ছে। প্রথম বিষয়টা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কেউ আইনের ঊর্ধ্বে নয়। এখন একটা একটা করে আসি। প্রথম যেটা বেনজির সাহেবের কথা আসছেন, তার নামে অনেক কিছু মিডিয়াতে আসেন, আসার পর তারপরে আমরা জানি রিসেন্টলি কোর্ট থেকে একটা অর্ডার হয়েছে তার সব কিছু ক্রোক করার জন্য এবং এটা এখন বিচারাধীন এই প্রক্রিয়াটা শুরু হয়ে গেল। তো যে কোনো কেউ যারা ক্ষমতার অপব্যবহার করে এই ধরনের সম্পদ, যদিও এটা প্রমাণিত হওয়ার পরে তবুও আমরা যেটা জানি যে তিনি এই অনেক সম্পদ করেছেন, তো যেই করবে সেটা আইনের আওতায় আনা এবং এটা নিশ্চিত করতে পারলেই আমাদের ভবিষ্যতে এটা সবার কাছে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে, যাতে এই দুর্নীতি থেকে মানুষ সাহস না পায়। আমরা সেনাবাহিনীর যে সাবেক প্রধান তাকে নিয়েও কথা হয়েছে এবং যেই বিষয় নিয়ে আসছে সেটা তদন্ত হোক। আমার তদন্ত হলে যদি সে দোষী সাব্যস্ত হয়, আমার মূল যেই কথাটা থাকবে সেটা হচ্ছে যে আমরা সমস্ত দুর্নীতি বলেন বা যে কোনো অবৈধ কার্যকলাপ যেটাই হবে সব কিছুই আমি তার বিরুদ্ধে। এবং আমরা যে রাজনীতি করি, রাজনীতিতে মূল যেটা জনগণের জন্য করা, দেশের জন্য করা, তো এইগুলো কোনো জিনিসই তো দেশের জন্য হচ্ছে না, বরঞ্চ জনগণের সম্পত্তি লুণ্ঠন হচ্ছে। তো এই ধরনের জিনিসটা আমি অবশ্যই আমি সবার সাথে কণ্ঠ মিলিয়ে বলতে চাই যে এই ধরনের যারা দুর্নীতি করবে বা যারা টাকা পাচার করবে বা যেটার সাথে জড়িত থাকবে তাদেরকে সবাইকে ধীরে ধীরে আইনের আয়ত্তে নিয়ে আসুন। চমৎকার বলেছেন, কিন্তু এগুলো কি হঠাৎ করে একদিনে সম্ভব? আর যদি একদিনে সম্ভব না হয় তাহলে প্রশ্ন থাকে যে রাষ্ট্রের যে নানা প্রতিষ্ঠান আছে, নানা সংস্থা আছে, তারা আসলে কি করলো? আচ্ছা, অবশ্যই আমি আপনার সাথে একমত, যেটা একদিনের বিষয় না, হয়তো অনেক দিন ধরেই তো সম্পদ যখন করবেন, আপনি ধরেন আজকে এতটুকু করলেন, তারপর আস্তে আস্তে আপনি এটা বৃদ্ধি করলেন এবং এটা যদি হয় সেটা অনেকের জায়গায় অনেক তথ্য থাকার কথা, হয়তো সেই তথ্য সঠিক সময় সঠিকভাবে সঠিক জায়গায় প্লেস করা হয় না। আর এবার যেহেতু এই জিনিসটা উঠে এসেছে, কমপ্লেন করা হয়েছে এবং তদন্তে নামার সাথে সাথেই সেই জিনিসগুলো প্রমাণিত হচ্ছে, মানে যদিও এটা আইনের রায়ের পরে আমরা একজন আসামি বা একজন দোষী সাব্যস্ত হবে, তখন রায়টা হবে তারপরে আমরা ধরে নিচ্ছি যে যে জিনিসগুলো আমরা তথ্য পাচ্ছি সেটাতে আমরা বুঝতে পারছি যে অনেক কিছুই এখানে অনেকভাবেই হয়তো তার ইয়ের বাইরে সে এই কাজগুলো করেছে। কারণ তাদের যে চাকরিতে তাদের যে ইনকাম থাকার কথা সোর্স, সেই সোর্স থেকে এত কিছু হওয়ার কথা নয়। তো এই বিষয়টাতে অনেক দিন ধরে যারা করছে, এটা তো একটা শুরু। আমরা যদি এটা একটু পজিটিভলি নেই যে হ্যাঁ, এই শুরুর মধ্যে দিয়ে আমরা ধীরে ধীরে যে সমস্ত বিভিন্ন জায়গাতে যে সমস্ত বিভিন্ন লোক সম্বন্ধে আমরা যেগুলো শুনতে পাই সেটা সঠিক তদন্ত করে যদি ব্যবস্থা নেওয়া হলেই দেশটার জন্য মঙ্গলজনক হবে। আমি আসছি আবার আপনার কাছে মিস্টার মোশাররফ আহমেদ ঠাকুর। তৃতীয় মাত্রার দর্শক শ্রোতা, বাংলাদেশের টকশো উপস্থাপনার পথিকৃৎ জিল্লুর রহমান, অপর বিজ্ঞ আলোচক শাহাদাব আকবর লাবু, আপনাদের সবাইকে ধন্যবাদ। বেনজির আহমেদ সাবেক আইজিপি, আপনি দেখবেন যে প্রশ্নটা আসছে এই আইজিপির যে সম্পদ
শাহাদাব আকবর লাবু ভাই যেটা বলেছেন আমি তার সাথে দ্বিমত নাই, কিন্তু এই বেনজির আহমেদ যে চরিত্রটা তৈরি হলেন কিভাবে, এই জায়গাতে কোয়েশ্চেনটা হচ্ছে যে 2021 সালে তিনি নৈতিকতার মানদণ্ডে সর্বোচ্চ পুরস্কার রাষ্ট্রীয় শুদ্ধাচার পুরস্কার পান। 2011 থেকে 21 পর্যন্ত 10 বছরে তিনি 5 বার পুলিশ পদক পান, 5 বার। আপনি 2013 সালের যে মতিঝিল মেসাকার এবং 14 সালে যে রাতের ভোটের বিনা ভোটের নির্বাচন, ওই সময় তিনি পুলিশ কমিশনার ছিলেন। 2018 সালে রাতের ভোটের নির্বাচনের সময় তিনি এই আইজিপি ছিলেন। এবং আপনি দেখবেন যে এই তার যে বডি ল্যাঙ্গুয়েজ তার পজিশনের সাথে যায় না। কিভাবে? মেজর সিনহা যখন মৃত্যুবরণ হত্যাকাণ্ডের পরে আমাদের সেনাবাহিনী প্রধান আজিজ সাহেব এবং বেনজির দুজন একই সাথে গিয়ে নামলেন এক জায়গায়। একজন মনে হচ্ছে যে মুনিব বেনজির সাহেবকে, আর মনে হচ্ছে যে তার চৌকিদার মনে হচ্ছিল যে আমাদের ইয়াকে কি বলে সেনাবাহিনীর প্রধানের সাথে তিনি যে আচরণটা করেছেন এটা সবার চোখে লেগেছে। আপনি আরেকটা দেখবেন যে 2021 সালে যখন স্যাংশন দেওয়া হয় তখন আপনি দেখবেন যে আওয়ামী লীগ রীতিমতো বাড়াবাড়ি করে তাকে পাঠান যে যুক্তরাষ্ট্রে পাঠান, এবং যুক্তরাষ্ট্রে পাঠানোর পরে আপনি দেখবেন যে আমেরিকাতে তাকে রাজনৈতিক নেতার মতো সম্বর্ধনা দেওয়া হয়। যে এই সব ঘটনার মধ্য দিয়ে যে বেনজিরের যে ক্যারেক্টারটি তৈরি হয়েছে, আজকে ওবায়দুল কাদের বলেছেন বেনজিরের যে ব্যক্তিত্ব, তাকে কি মনে করা যায় যে সে এইরকম ঘটনার সাথে জড়িত হতে পারে? তো রাষ্ট্র চালাচ্ছেন যারা সরকার, তাদের সাথে তার যে আচরণ, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, এটা তার পজিশনের সাথে কখনো যায় না। আজকে এই জন্য বেনজির 621 বিঘা জমির মালিক, হাজার হাজার কোটি টাকা সম্পদ পাওয়া যায়। এই জন্য বেনজিরকে জন্মদানের ক্ষেত্রে যাদের দায়িত্ব আছে, বেনজিরকে যারা লালন পালন করেছেন, এই জন্য তারা এর দায়িত্ব বেশিরভাগটা অবশ্যই বহন করবেন বেনজিরের সকল অপরাধের জন্য। আমি এইটুকুতে প্রথম রাউন্ডে থাকতে চাই। সো আমরা বেনজির এবং জেনারেল আজিজ সম্পর্কে আপনি বললেন, সংসদ সদস্য যিনি প্রয়াত হয়েছেন তার সম্পর্কে। প্রয়াত সংসদ সদস্য শাহাদাব আকবর নিশ্চয়ই বলবেন, কারণ তার কলিগ। আপনি দেখবেন যে আমাদের 14 দলের শরিক সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া, তিনি 14 দলের শরিক হিসাবে শিল্পমন্ত্রী ছিলেন, এবং তিনি একটি মন্তব্য করেছেন, রিলেভেন্ট একটা মন্তব্য করেছেন, 80% এমপি চোরাচালানি। 14 দলের যে সমন্বয়কারী আমির হোসেন আমু, এখন পর্যন্ত তিনি এটার প্রতিবাদ করেন নাই। এবং 14 দলের যে প্রধান দল আওয়ামী লীগ সাধারণ সভা থেকে এই পর্যন্ত এটার সম্বন্ধে কোনো মন্তব্য করেন নাই। এবং এমপি আনারের ক্ষেত্রে আপনি দেখবেন, এমপি আনার, ইয়াবা বদি, এমপি পাপুল, এদেরকে যে আজকে পার্লামেন্টে আনার প্রশ্নে আওয়ামী লীগের যে অবদান, আওয়ামী লীগ যেমনি করে এই বেনজির সৃষ্টির মাধ্যমে পুলিশ বাহিনীকে মেলাইন করেছেন, ম্লান করে দিয়েছেন, ঠিক তেমনি পার্লামেন্টে নামক যে আমাদের প্রতিষ্ঠানটি, এটার প্রতি আমাদের যে প্রত্যেকের যে একটা ভাবগাম্ভীর্যতা ছিল, আমাদের শ্রদ্ধাবোধ ছিল, এটা কি আজকে এই জায়গায় ধ্বংসের জায়গায় নামিয়ে আনার প্রশ্নে ইয়াবা বদি, পাপুল এবং আনার, এদের যথেষ্ট ভূমিকা থাকবে। এবং এই লোকগুলিকে আওয়ামী লীগ নমিনেশন দিয়েছেন, এবং তারা যখন জানতেন যে বিনা ভোটের নির্বাচন করছেন, 153 জন পাস করবে, তখন এমপি আনারের মতো একজন যিনি চোরাচালানের সাথে জড়িত, আজকে একটি গণমাধ্যম বলে নাই এই পর্যন্ত যে এমপি আনার একজন ভালো মানুষ ছিলেন। তো আজকে এই এমপি আনারের মতো লোককে কেন আনলেন? 14 সালে আওয়ামী লীগের সিটিং এমপিকে বাদ দিয়ে নমিনেশন দিলেন, তাকে আব্দুল মান্নানকে বাদ দিয়ে এখানে নমিনেশনটা দিয়েছেন। তো এইখানে আমি আপনাকে বলি যে আওয়ামী লীগ, এটি আমার মনে হয় যে আওয়ামী লীগ উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই কাজগুলি করেছেন।
এই কাজ, এই যে প্রতিষ্ঠানকে যে ধ্বংস করার যে ক্রমবর্ধমান যে একটা চক্রান্ত, বা এইটার থেকেই এটা জেনে হোক অথবা না জেনে হোক, এবং এদের যে কাজকর্ম রাষ্ট্র জানতো, এই যে বেনজির আহমেদের কাজকর্ম এটা জানতো রাষ্ট্র। আজকে আজিজ সাহেবকে আপনি দেখবেন যে গত মঙ্গলবারে প্রথম আলোতে এসছে যে আজিজ আহমেদ তার ভাইদেরকে এনআইডি কার্ড নেওয়ার ক্ষেত্রে তিনি নিজে সুপারিশ করেছেন, এবং বিস্তারিত একটা প্রতিবেদন আসছে। তো এই আজিজ, আমি আপনাকে বলি যে আমাদের যারা আত্মীয় স্বজন ছোটোখাটো ওই যে আর্মিতে চাকরি করেন, মেজর, লেফটেন্যান্ট কর্নেল হওয়ার প্রশ্নে কি পরিমাণ স্ক্যানিং হয় তাদের ফ্যামিলি লাইফ অ্যান্ড আদার্স সমস্ত কিছু। আজিজ এতগুলি স্ক্যানিং পার হয়ে সেনাবাহিনীর প্রধান হলেন কিভাবে? তো এইটা হচ্ছে আমার বক্তব্য। তো এই জন্য আর্মি নামক প্রতিষ্ঠান, পুলিশ নামক প্রতিষ্ঠান, পার্লামেন্ট নামক প্রতিষ্ঠান, এই তিন ব্যক্তির মাধ্যমে তিনটা প্রতিষ্ঠানকে মেলাইন করা হচ্ছে। সব সাফল্যের মুকুট মিস্টার বেনজিরের মাথায়, মিস্টার আজিজের ক্ষমতা, মিস্টার আনারের জনপ্রিয়তা, যেটা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন জন্য কিছু বিচার করবার দরকার নেই। মিস্টার সাদাব আকবর, আমি জাস্ট আপনার কাছ থেকে বুঝতে চাই যে এই যে সংসদে যারা আছেন তাদের যেসব, মিস্টার আনারের যেই ক্যারিয়ার, আরও কয়েকটি নাম উনি বলেছেন, বা মিস্টার দিলীপ বড়ুয়া যেটা বলছেন, মানে একজন সংসদ সদস্য হিসেবে আপনি একটি রাজনৈতিক পরিবারের সন্তান, আপনার মাও প্রখ্যাত রাজনীতিবিদ ছিলেন, মানে আপনাদের কেমন লাগে মানে এই এদের সঙ্গে সংসদে বসতে, এবং ওই একই পরিচয়, সেও যেই পরিচয় দেয় আপনিও সেই পরিচয় দেন, বা আপনার চেয়ে সিনিয়র পলিটিশিয়ানরা, জেনুইন পলিটিশিয়ান, ওই একই পরিচয়তে কেমন লাগে আপনাদের? আসলে প্রথম যে বিষয়টা সেটা হলো, ধরেন রাজনীতি, আমি রাজনীতি করছি, পারিবারিকভাবে আমার ঐতিহ্য আছে, আমার মা দীর্ঘ সময় এদেশে তিনি রাজনীতি করে গেছেন। আমরা রাজনীতি বলতে যেটা বুঝি, একজন রাজনীতিবিদের কাজ হচ্ছে যে সে দেশের জন্য, দেশের জনগণের জন্য তার জীবনকে উৎসর্গ করে দিবে। এখন এই যে সংসদ সদস্য নিয়ে যে কথাগুলো আসছে, তার আগে আমি যদি অন্যভাবে বলি যে আজকে আমরা যদি বাংলাদেশের, ধরেন আমি রাজনীতিবিদ হিসেবে না, আমি একজন নাগরিক হিসেবে যদি বলি, তাহলে ধরেন আমাদের ওভারঅল বাংলাদেশের যে একটা কিন্তু সামাজিক অবক্ষয় ঘটেছে, নৈতিকতা বলে যেই বিষয়টা, সেটা মনে হয় জনগণ বা মানুষজন আস্তে আস্তে বোধহয় এগুলোর থেকে একটু ভুলে যাচ্ছে। সবাই মনে হচ্ছে দৌড়াচ্ছে হলো অর্থের পিছনে, বা সেইখানে নীতি নৈতিকতা কোনো কিছু থাকে না। সেই যেরকম দেখেন প্রতিটা স্তরে, আমি বলবো না যে ধরেন যদি বলা হয় রাজনৈতিকভাবে যখন আসবে তখন বলবে যে এই সরকারের সময়, সব সময় যদি আমরা দেখি যে দীর্ঘ সময় ধরে এটা যে প্রতিটা স্তরেই দেখা যায় যে যার যেই জায়গায় আছে সে সেই জায়গায় সুযোগ পেলে যে দাম বাড়াতে হয় 5 টাকা সে বাড়ায়, সে আপনার অনৈতিক কাজটা করবে। যে ধরেন সরকারি কর্মকর্তা একজন আছে না, সবাই তো আর একই জিনিস করবে না, অনেকের কথা বলছি আমি, সে তার যেই ক্ষমতা সেই ক্ষমতার ব্যবহার করে সে তার নিজের সম্পদ বৃদ্ধি করবে। তো এইভাবে বিভিন্ন জায়গায় এই যে সামাজিক অবক্ষয়টা, এই সামাজিক অবক্ষয়টাকে রুখতে হবে। সামাজিক অবক্ষয়টা যদি আমরা রুখতে ব্যর্থ হই, তাহলে আজকে আগামী দিনের যারা প্রজন্ম, আমরা যত কিছুই করি না কেন, আগামী দিনের জন্য প্রজন্মদের জন্য আরও অনেক কঠিন হয়ে যাবে। সেই জন্যে যেই আদর্শের উপরে, যেই নীতির উপরে এই দেশটা স্বাধীন হয়েছে, তারপরে রাজনৈতিক বিভাজন এবং রাজনৈতিকভাবে একে অপরের সাথে বিভিন্ন রকম কারণে কিন্তু আস্তে 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 দেখা গেছে যে সমাজের এই জায়গায় এসেছি আমরা। তো সেইখানে আমরা কোনো সময় আমি চাবো না, বা আমি ভাবতে পারি না যে আমার কোনো কলিগকে নিয়ে এতগুলো কথা উঠবে। যখন এতগুলো আসছে, বিভিন্ন মাধ্যমে আসছে, সত্যতা অবশ্যই সেখানে তো কিছু থাকার কথা, বাকিটা তো ধরেন সব তদন্তের মাধ্যমে আসবে। কিন্তু আমি কোনোভাবেই আমরা এটাতে চাবো না যে যেন সংসদ সদস্যরা তাদের যে দায়িত্ব, সেই দায়িত্বটা রাখতে হলে, মানে বজায় রাখতে হলে আপনার এই ধরনের যদি কার্যকলাপ একজনের নামে যদি এগুলো আসে, সেগুলা পুঙ্খানুপুঙ্খরূপে এগুলা বিচার বিবেচনা করার সময় হয়েছে। দেখা দরকার যে একজনের ব্যাকগ্রাউন্ড কী, এবং তার, কারণ অনেক সময় আমরা দেখি যে একটা ঘটনা ঘটে যাওয়ার পর তারপরে অনেকগুলো জিনিস প্রকাশিত হতে থাকে। যেরকম ওখানে আসছে তার বন্ধু একজন আছে শাহিন নাম,
তার বিশাল সেই রিসোর্ট, অনেক কিছু আছে। তা আমার কথা হচ্ছে যে শুধুমাত্র অনেকগুলো অঙ্গ নিয়েই তো একটা দেশ, কোনো না কোনো জায়গার থেকে তো এই শাহিন বা অমক এগুলো আসা উচিত ছিল, কেউ আসে না। একটা ঘটনা ঘটে যাওয়ার পরে আসে কি, তার মানে কি আমার সামাজিক যে দায়, সমাজের প্রতি আমার যে দায়বদ্ধ আছে যার যার জায়গা থেকে, তারা কিন্তু সেটা পালন করছে না। অনেক সময় দেখা যায় যে ধরেন একটা জায়গায় একটা কাজ হচ্ছে, তা আমরা দেখতে পাচ্ছি যে এই কাজটা যখন হচ্ছে, কাজটা সঠিকভাবে হচ্ছে না, কিন্তু যখন সাংবাদিক বলেন বা বিভিন্ন জায়গায় বলেন, নেতাকর্মী হোক বা প্রশাসনিকভাবে হোক, যখন বলি তখন দেখা যায় সবাই কিন্তু চুপ হয়ে বসে আছে, হয়তো ওইটা নিয়ে কোনো কথা বলছে না, কিন্তু সচক্ষে দেখতে পাচ্ছি যে ঠিক মতন হচ্ছে না। তার মানেই হলো এটা, যেটা বুঝতে চাচ্ছি, যার যার অবস্থান থেকে তার যার যার যে দায়িত্বটা পালন করা সেটা করছে না। কিন্তু সবাই যখন কারোর সমালোচনা করতে হয় তখন কিন্তু সবাই এক বাক্যে নিজেকে না দেখে নিজে আমি কি করছি, আমি সকালে ঘুম থেকে উঠে আমি আমার অফিসে গেলাম, সরকারি দপ্তর হোক, বেসরকারি দপ্তর হোক বা রাজনৈতিক স্থান হোক, আমি ঠিক মতন কাজ করছি কিনা। কিন্তু সবসময় দেখা যায় দোষ যখন আমি কারো খুঁজবো, ওই একজনের পিছনে সবাই লাগলাম, কিন্তু আমি যে নিজে এই অপরাধটা করলাম বা আমি যে এই অনৈতিক কাজটা করছি সেটার থেকে কীভাবে বিরত থাকা যায়। সেজন্য এইখানে কিন্তু সবাই একটা এই সামাজিক যেটা আমি বললাম সমাজের যে অবক্ষয়, এই অবক্ষয়টা কিন্তু সবার জন্যই এটা চিন্তার বিষয়, এবং সেটার থেকে কীভাবে আমরা বেরিয়ে আসতে পারি, সমাজটাকে সুন্দরভাবে একটা সঠিক ধারায় নিতে পারি, সেটার জন্য সবাই যার যার স্থানে থেকে তার কাজ যদি তারা সঠিকভাবে করে, তাহলে আমার মনে হয় যে আমরা সামনে একটা সুন্দর সমাজটাকে আরও সুন্দর পথে নিতে পারবো। মিস্টার ঠাকুর। জি, আমি আপনাকে একটা কথা বলি, যে সেটা হচ্ছে যে একজন সরকারি কর্মকর্তা প্রতি বছর তিনি তার ডিপার্টমেন্টে তার বার্ষিক সম্পদের হিসাব দেন, গেল এক। 2 নম্বর, তিনি ট্যাক্স ফাইল জমা দেন, সেখানে উনি তো একজন বড় কৃষিবিদ, বড় ব্যবসায়ীও মানুষ, তো সেখানে আমরা সম্পদ বিবরণী দেই ট্যাক্স ফাইলের 10B মনে হয় 10B-তে। তো সেইখানে আপনি দেখবেন যে বেনজির আহমেদ 2021 সালে তিনি সর্বোচ্চ ট্যাক্স পেয়ার হন। তো গভর্নমেন্ট কি এটা তার নজরে আসে নাই যে একটা সরকারি কর্মকর্তা কিভাবে সর্বোচ্চ ট্যাক্স পেয়ার হয়? এখানে তো কোথাও তো তাকে 11 সাল থেকে 21 সাল পর্যন্ত কেউ তাকে থামতে বলে নাই, থামো। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যে সে বাংলাদেশের এই 3টা বিতর্কিত নির্বাচনকে সে ডিল করেছে, বিশেষ করে 18কে তো সে ডিল করেছেনই তিনি, এবং সেখানে সরকারি কর্মকর্তাদের যেভাবে ক্রয় বিক্রয় করা হচ্ছে এটার মাধ্যম ছিলেন বেনজির, এবং তার হাত দিয়ে শত কোটি হাজার কোটি টাকা লেনদেন হয়েছে। এই জন্য আমি আপনাকে বলি, তিনি শত কোটি হাজার কোটি টাকার মালিক। আজকে যতক্ষণ পর্যন্ত এই চোখের মণি চোখের বালিতে পরিণত না হচ্ছেন ততক্ষণ পর্যন্ত এটা সামনে আসে নাই। এখন সামনে আসছে, তিনি চোখের মণি থেকে চোখের বালিতে পরিণত হয়েছেন কোনো না কোনো কারণে। তো এই জন্য আমি আপনাকে বলি যে আপনি কি এটা মনে করেন বা বিশ্বাস করেন যে তিনি ইতিমধ্যেই বালিতে পরিণত হয়েছেন চোখের বালিতে? আমার আইডিয়া যে থিওরি দুটা, আমার বন্ধুর বন্ধু তিনি বন্ধু, শত্রুর বন্ধু তিনি শত্রু। তো ঘটনাটা তো এইভাবেই হয়েছে, কোনো না কোনো জায়গা থেকে কোনো তো ঝামেলা একটা বেঁধেছে। এবং আর না হলে আপনি দেখবেন যে একটি পত্রিকা, নামটা বলি, কালের কণ্ঠ, অসুবিধা কি? কালের কণ্ঠ একেবারে দলিল নাম্বার সহ দাগ খতিয়ান সহ একবার সমস্ত কিছু দিয়ে দিল, আবার ব্যাংকের হিসাব ইয়ার কী বলে অ্যাকাউন্ট নাম্বার সহ। আপনি কি মনে করেন যে একজন সাংবাদিক গেলেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেয় না? তো এটা কেউ না কেউ বহুদিন ধরে কাজ করছিলেন, এখন যখন চোখের মণি চোখের বালিতে পরিণত হচ্ছে তখন জাস্ট ওই জায়গাতে জায়গা মতো দিয়ে দেওয়া হচ্ছে যে এটা প্রকাশ হয়ে সামনে চোখে আসছে। আপনি দেখবেন যে একজন ডিআইজি শিমুল, বাড়ি হচ্ছে গোপালগঞ্জ, তো তার সম্বন্ধে আলোচনা আসছে। 2014 সালে ডিআইজি শিমুল সম্বন্ধে একবার হয়েছিল, তো দুদকে একটা নালিশ করেছিলেন কে, এবং দুদক তখন তাকে ধুলাই সার্টিফিকেট মানে ক্লিনিং সার্টিফিকেট দিয়ে দিয়েছে। এখন ডিআইজি শিমুলের সম্পত্তির পরিমাণ 100 কোটি টাকার উপরে আবার আসছে আলোচনায়। তো এইরকম ডিআইজি শিমুল দেখা যাবে অন্তত 200 আছে পুলিশে।
তো এবং বেনজিরের পরিমাণও বেশ কয়েকজন পাওয়া যাবে। তো আজকে আওয়ামী লীগ বলছেন, সাধারণ সম্পাদক বলছেন যে আমরা এদের দায়িত্ব নিব না। দায়িত্ব নেবেন না কেন? দায়িত্ব নেবেন না কেন? শুদ্ধাচার পুরস্কারের সময় আপনি দেন নাই, আপনি জেনে শুনে দেন নাই। আপনি 5 বার পুলিশ পদক দেওয়ার সময় আপনি জেনে শুনে পুলিশ পদক দেন নাই, আপনি তো দিয়েছেন। আপনি এই ওসি প্রদীপ কত 403টা খুন করেছে। ওসি প্রদীপের যখন এই যে খুনের জায়গা যখন পরিদর্শন করতে গিয়ে বেনজিরের যে গ্যাস্টার, এটা দেখেন নাই তখন? তো এই জন্য আমি আপনাকে বলছি যে আজকে একদিনে তো এটা বেড়ে উঠে নাই। একদিনে যেমন সাজেদা চৌধুরী বেড়ে উঠেন নাই, ওনার মা সাজেদা চৌধুরী, আজ পর্যন্ত সাজেদা চৌধুরীর ব্যক্তিগত জীবন, অর্থনৈতিক জীবন নিয়ে কেউ কোনদিন কোয়েশ্চেন করেছে? আমরা করেছি কোনোদিন কোয়েশ্চেন? কোনোদিন করি নাই। রাজনৈতিকভাবে আমাদের ভিন্নতা থাকতে পারে, দ্বিমত থাকতে পারে, দর্শনের ক্ষেত্রে আমরা ভিন্নতা থাকতে পারে, কিন্তু ওনার ব্যক্তিগত জীবন, অর্থনৈতিক জীবন নিয়ে তো কোনদিন কোনো কেউ কোয়েশ্চেন করি নাই, কোনোদিন করি নাই। যথেষ্ট শ্রদ্ধার সাথে নামটা উচ্চারণ করি। তো সেই জন্য আমি আপনাকে বলি যে আজকে এটাকে মেলাইন করার যে প্রক্রিয়াটা, এই পার্লামেন্টকে মেলাইন করে দেওয়া, পুলিশকে মেলাইন করা, প্রতিষ্ঠানকে ধ্বংস করার যে খেলাটা, এই জন্য আমি বহুদিন বলেছি, আপনার কেন মনে দিয়ে একবার বলেছি যে আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলটি ক্ষমতায় নাই, ক্ষমতায় আছে একটা গোষ্ঠী। সো মিস্টার সাদা বাবু, তাহলে কি ব্যাপারটা এই দাঁড়াচ্ছে যে শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকবার জন্য এই ধরনের গোষ্ঠী, চক্র, ব্যক্তি, এদেরকে আসলে লালন পালন করতে হচ্ছে? এবং আরও উদাহরণ যদি আমরা টানি, যেমন ধরেন জেনারেল আজিজের স্যাংশনের খবর যেদিন আসলো, একই দিনে ডয়চে ভেলেতে আমরা আরেকটা রিপোর্ট দেখলাম। সেটা হচ্ছে যে পিস কিপিং মিশনে আমাদের যারা এখানে হিউম্যান রাইটস ভায়োলেট করে, টর্চার করে, তাদেরকে পাঠানো হচ্ছে। এবং সেটা তো আমরা দেখতেই পাই যে এই যে স্যাংশন তো র্যাবের উপরে যখন হলো বা 7 জন কর্মকর্তার উপরে হলো, তাদেরকে কিন্তু পুরস্কৃত করা হয়েছে। বরং যেটা উচিত, অনেকেই মনে করেন যে আসলে এগুলো ইনভেস্টিগেট করে, হ্যাঁ, নির্দোষ প্রমাণিত হলে নির্দোষ আপনি সার্টিফিকেট দেন, দোষী হলে সবাই হয়তো দোষী না, কেউ বেশি কম বা কেউ না, তাকে শাস্তি দেন। কিন্তু সেই জিনিস তো দেখা যাচ্ছে না। আসলে দেখেন, যদি আমরা প্রথমে এবং এগুলো তো শেষ পর্যন্ত দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ণ করে। যেমন একজন আনার একজন বধূ কিন্তু আপনার ভাবমূর্তিও ক্ষুণ্ণ করে। এবং কেউ যদি মনে করে যে আপনি ওরকম, আপনি অবাক হতে পারবেন, মানে অবাক হওয়ার কিছু থাকবে না। আপনি বলতে আমি আপনাকে বুঝতে পারছি। এখন দেখুন, আজিজ সাহেবের কথা বললেন, যেটা বললেন, যদি তার বিরুদ্ধে যেটুকুলো যেই ইয়েগুলো আসছে সেটা তো তদন্ত প্রয়োজন। তদন্ত করে যদি সেটা প্রমাণিত হয়, তাহলে যে অন্যায় করবে সেই অন্যায়ের জন্য সেই ব্যক্তি নিজে দায়ী থাকবে। এটা কিন্তু জেনারেল আজিজের ভাইরা, তাদের সম্পর্কে সাধারণের মধ্যে যে পারসেপশন এবং যে তাদের ক্রিয়াকর্ম, তাদেরকে তো স্বয়ং রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শন করেছেন। তো সেগুলো নিয়ে তখন তো পত্রপত্রিকা কিন্তু লেখা হয়েছে, লেখা হয়নি তা না। কিছু কিছু ক্ষেত্রে ধরেন আপনার, যেমন আমরা বলি আজকে দেখেন এই যে DW থেকে যেটা আসলো, এই বিষয়টা প্রথম হচ্ছে যে হঠাৎ করে কেন, এবং DW কিন্তু প্রথম না, এই কথাগুলো কিন্তু এর আগে আল জাজিরা, নেত্র নিউজ বলেছে, অনেক কিছু। কিন্তু সেই বিষয়টা হলো, ধরেন আমাদের বাংলাদেশের সেনাবাহিনী বলেন বা অন্যান্য আমাদের পুলিশ বাহিনী বলেন, সব জায়গা থেকে এই শান্তিরক্ষী বাহিনী আজকে সেই 88 সাল থেকে, যদি আমি ভুল না করি, থেকে 88 সাল থেকে তারা সারা এই শান্তিরক্ষী বাহিনী হিসেবে কাজ করছে। এবং পৃথিবীতে কিন্তু বাংলাদেশ অত্যন্ত সুনামের সাথে কাজ করছে। আমার কথাটা হলো, হঠাৎ করে যে জিনিসটা আসলো, যদি কোনো ব্যক্তি বিশেষ কোনো কিছুর সাথে জড়িত থাকে, সেই জিনিসটা তদন্ত হওয়ার পর তদন্ত করবে হলো একটা হলো যে যারা জাতিসংঘে কাজ করছে, জাতিসংঘ সেই তদন্তটা করতে পারে যে এই লোক সম্বন্ধে যখন আমি এইটা আমরা জানতে পেরেছি, আমরা তদন্ত করে দেখছি যে এটা সঠিক না। আরেকটা হলো এই যে স্যাংশনের বিষয়টা আসে, আমরা যেই দেশই স্যাংশন দেখ, আমার কথাটা হলো হচ্ছে, যদি সারা পৃথিবীতে সব কিছুর বিষয় যে দেখা যেত তারা ন্যায়পরায়ণ বা একদম ঠিক, যেটা আমরা জাস্টিস বলি বা ওইভাবে চিন্তা করে যেটা খারাপ বললো,
যেটা ভালো সেই দিকে তারা, খারাপ দিকে সেজন্য স্যাংশন করলাম। ওনাদের সারা পৃথিবীতে তারা ধরেন আমরা যে কয়েকজন মোড়ল হিসেবে তারাও তো ধরেন বিশ্ব মোড়ল, সেইখানে বাংলাদেশের জিও পলিটিক্সে তাদের যতক্ষণ পর্যন্ত তারা যা চাচ্ছে সেই চাওয়া পাওয়ায় যদি তাদের সাথে মিলটা না হয়, তারা এই জিনিসগুলা অব্যাহত রাখবে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। কারণ একই বাংলাদেশের ব্যাপারে তার চিন্তা ধারণা একরকম হবে, আবার যখন প্যালেস্টাইনে যখন এতগুলো লোককে মারা হচ্ছে, ইসরায়েলের ব্যাপারে তাদের অবস্থান একরকম হবে। তখন তো আমরা ধরে নিতে পারি না যে এই লোক এনাদের যে চিন্তাবার্তা যেইভাবে তারা স্যাংশন দিল একটা দেশের জন্য, সেটা সঠিকভাবে দিচ্ছে কিনা। আমরা ধরে নেব যে এটা রাজনৈতিক একটা চাপ সৃষ্টি করার জন্যই হচ্ছে। আমরা যেরকম দেখি প্রায় আপনাদের যে হোয়াইট হাউসের মুখপাত্র, সে বিভিন্ন রকম তাদের ইয়েগুলো অ্যাটেন্ড করেন সাংবাদিকদের এবং তাদের ইয়েটা বলে স্টেট ডিপার্টমেন্ট থেকে। সেই স্টেট ডিপার্টমেন্ট থেকে আমি দেখলাম যে এই নিয়ে যেসব রিসেন্ট গতকালের যে প্রশ্নগুলো করলো, প্রশ্নগুলার মনে হলো যেন যে সাংবাদিক প্রশ্নটা করছে, এই প্রশ্নটা যে করবে উনি আগের থেকে অবগত। তার কারণ আমি দেখছিলাম যে প্রশ্নটা করার পরে উনি কিন্তু পড়ে পড়ে উত্তর দিচ্ছে, প্রশ্নগুলো জমা দিতে হয় আগে। তো বেসিক্যালি আমার কাছে সাপ্লিমেন্টারি কোশ্চেনটা এমনি করে জমা হয়, কিন্তু আমার কাছে মনে হলো যে তার যে রিপ্লাইগুলা, সে আনসারগুলো, প্রশ্নটা তো নয় জমা হচ্ছে, প্রশ্নটা দেখছেন উনি, কিন্তু উনি যখন উত্তরটা দিচ্ছেন তখন মনে হচ্ছে সব পড়ে পড়ে দিচ্ছে, মানে আমার সম্পর্কে রেডি আছে। তো বনগড়া কথা আমাদের মতো বলে না তো ওরা। না করে না। তা আমার কথাটা হলো, আমরা একটা মানে আমি তো তাকে ওইখানে দেবতা ভগবান বা ওই জায়গায় ফেরেস্তার জায়গায় তাকে নিতে পারি না। আমরা যখন দেখতাম যে এই মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিটা বিষয় তারা সব জায়গায় সমানভাবে, তারা সমান চোখে দেখে সব জায়গায় একই রকমই তাদের সিদ্ধান্ত যাচ্ছে, তাহলে কোনো কিছু বলার ছিল না। কিন্তু সেটা ক্ষেত্র বিশেষে যদি তার লোক যত অন্যায় করুক, হাজার হাজার শিশু ফিলিস্তিনিতে মেরে ফেলছে, সেটা একরকম, আমি ওদিকে দৃষ্টিই দেবো না। আর বাংলাদেশের দিকে আমি প্রতিদিন কিছু না কিছু বাংলাদেশের ব্যাপারে বলবো। সেটা চাওয়া পাওয়ার ব্যাপার আছে, চাওয়া পাওয়ার যদি দেখা যায় যে কালকে সরকার তাদের সাথে সেই সমঝোতায় আসলো, তাহলে দেখবেন যে এর পর দিন থেকে আর এই বিষয়ে তাদের কোনো খুব বেশি মাথা ব্যথা থাকবে না। সুতরাং এই স্যাংশন যে জিনিসগুলা বিভিন্ন সময় বিভিন্ন স্যাংশন নিয়ে আসে, খুব স্বাভাবিকভাবে একটা স্যাংশন আমার দেশে যেখানেই আসুক, এটা কিন্তু দেশের জন্য মঙ্গলজনক নয়, যে কোনোভাবেই দেশের উপর একটা চাপ হচ্ছে। তা আমরা কিন্তু দেখেছি যে অতীতে যে একটা স্যাংশন আসলো, অনেকে বেশ খুব একটা ফুরফুরা মেজাজে থাকলো, যে অর্থ হলো সরকার একটু চাপে আছে। সরকার না, এটা দেশের জন্য মঙ্গলজনক নয়। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে যদি আমরা বলি যে স্যাংশন কি আসে, সেটা আমরা রাজনৈতিক বিষয় রাজনীতিভাবে সেটা মোকাবেলা হবে। কিন্তু যেই কথাগুলো আজকে উঠে আসছে এই ডিডাব্লিউর ইয়েটা, আমার কাছে মনে হয়েছে যে অনেক কিছু যে ঘটনাগুলো ঘটছে বাংলাদেশ সরকারের উপরে চাপ সৃষ্টি করার, সেটারই একটা অংশ হিসেবেই এই প্রতিবেদনটা তৈরি করা হয়েছে। এই প্রতিবেদনটা একটা ম্যালাফাইড ইন্টারেস্ট নিয়েই এই প্রতিবেদন তৈরি হয়েছে, এবং তদন্ত হয়ে তদন্তের পরে যেটা আসবে সবাই জানতে পারবে, সেটা অনুযায়ী সেটা ইয়ে করবে। কিন্তু এইভাবে আমাদের সেনাবাহিনী বা আমাদের ঢালাওভাবে পুলিশের যারা যাচ্ছে এখানে, তাদেরকে এইভাবে হেয় প্রতিপন্ন করাটা, এটা আমাদের জন্য অত্যন্ত এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে এরকম একটা ষড়যন্ত্র সবসময় আসবে, রাজনীতিতে ষড়যন্ত্র থাকেই, সে কিন্তু এটা আমি মনে করি সম্পূর্ণ একটা ষড়যন্ত্রের অংশ। আমি ধরে নিতে চাই যে আমাদের লাবুবাই তো একটা রাজনৈতিক আবহে বড় হয়েছেন এই 60 বছর 61 বছর ধরে। তো আপনি ধরুন আমেরিকার স্যাংশনের কোনো বিষয়টাই নাই এইখানে, আমি মনে করলাম, ধরে নিলাম কিছুক্ষণের জন্য আলোচনার জন্য, তাইলে কি সরকার কি প্রতিষ্ঠানের ক্ষেত্রে জনগণের সাথে যথাযথ আচরণ করবে না? আপনি ধরুন বেনজিরের উপর কোনো স্যাংশন হয় নাই 21 সালে, তাহলে বেনজির যে 10 বার 21 পদক পেল, 10 বছরে 5 বার পুলিশ পদক পেল, এটা কিভাবে পায়? যে লোকটার 621 বিঘা জমি আছে, 1000 কোটি সম্পত্তি আছে, এই লোকটা তো যেদিন উনি 21 সালে রিটায়ারমেন্টে আসছেন আর 22 সালে এটা করে ফেলছেন তা তো না। এটা তো দীর্ঘদিন ধরে করে আসছেন, মানুষকে বঞ্চনা করে আসছেন, কারো ফায়ার আটকে করে আসছেন, অথবা জনতার অধিকার জনগণের অধিকারকে উনি লুণ্ঠন করে উনি এই সুবিধাটা নিয়েছেন। এটা তো হওয়ার কথা ছিল না। আজিজ আহমেদ তো একদিনে তৈরি হন নাই। আজিজ আহমেদ তিনি বিডিআরের যখন চিফ ছিলেন তখন থেকে সেনাবাহিনীর প্রধান হওয়া পর্যন্ত, সিজিএস হওয়া পর্যন্ত অনেকগুলি ধাপ বেরিয়েছেন।
বহু সিজিএস হয়েছেন, চিফ অফ জেনারেল স্টাফ, এরপরে তিনি সেনাবাহিনী প্রধান হতে পারেন নাই, বহুজন হয়েছেন। এই যে পরিকল্পনা মন্ত্রী সালাম সাহেব, উনি সিজিএস ছিলেন 90 সালে, উনি তো হতে পারেন নাই সেনাবাহিনীর প্রধান। তো এই জন্য আমি আপনাকে বলছি যে আজকে স্যাংশনের কথা থাকলো না। আমি বলছি আপনি জনগণকে এইভাবে আপনি খুন করে ফেলবেন, 1.5 বছরে 40 জন মেরে ফেলবেন। আপনি 3 মাসে 13 জন লোক ইয়াতে কারাগারে মারা যাবে, এখন মারা যাচ্ছে না কেন? এখন এই আগে গত 3 মাসে মারা গেল না কেন? অক্টোবর থেকে প্রথম 3 মাসে 13 জন লোক মারা গেছে, এবং এরা সবাই পুলিশের নির্যাতনের শিকার, এবং কারাগারে গিয়ে এরা কোন চিকিৎসা পায় নাই। তো এই যে ঘটনাটা হচ্ছে যে আপনি শপথ নিয়েছেন অনুরাগ বিরাগের বশবর্তী হয়ে আমি কোনো কিছু করব না। আপনি মন্ত্রী, আপনি এমপি, আপনি প্রধানমন্ত্রী, তো আপনি এই আচরণটা তো সঠিকভাবে করছেন না। এবং এই সঠিকভাবে আচরণটা না করার কারণ হচ্ছে আপনি যে কোনোভাবে ক্ষমতায় থাকতে চান, আপনি যে কোনোভাবে ক্ষমতায় থাকতে চান। আপনাকে এফেক্ট করে না। আপনি প্রেস ফ্রিডমে 180টা রাষ্ট্রের মধ্যে 65 নম্বর হলে আপনার কিছুই আসে যায় না। আপনার মাত্র এই 15 বছরে আপনার 45 ধাপ অবলম্বন হয়েছে প্রেস ফ্রিডমে। আপনার স্বাধীনতার সূচকে আপনি 164টা রাষ্ট্রের মধ্যে 141 নম্বর, 113 নম্বরে পাকিস্তান, 197 নম্বরে শ্রীলঙ্কা, 87 নম্বরে নেপাল। আপনি হ্যাপিনেস ইন্ডেক্সে 133টা রাষ্ট্রের মধ্যে আপনি 29 নম্বরে। তো আপনার প্রতি বছরই অবনমন হয়। এর আগের বছর ছিল 22 সালে 118 এবং 21 সালে ছিল 95 আপনার পজিশন। আপনি এই 33 আপনার কত ধাপ অবনমন হলো আপনি তো হ্যাপিনেস ইন্ডেক্সে। তো আপনি কোনো কিছুকেই তো তোয়াক্কা করছেন না, এবং সেইখানে আপনি ক্ষমতায় থাকার মূল খুঁটি হচ্ছে এই পুলিশ, বিজেপি, আর্মির একটা অংশ এবং কিছু অসৎ আমলা। তো এরা তো আপনার উপর সুবিধা নিবে, এরা তো সুবিধা নিবে। আপনি যতই বাইরে বলেন যে আমি এই সৎ আচরণ করতে চাই, এরা তো আপনার জন্য চুরি করে দিবে আর তার নিজের জন্য করবে না, এটা তো হতে পারে না। সো মিস্টার শাহাদাব আকবর, এখন আলোচনাটা সেটা হচ্ছে যে বাংলাদেশ ও রাশানদের মতো কিছু অলিগার্স তৈরি হয়েছে, এবং এই ধরনের যারা মিস্টার ঠাকুরের ভাষায় যে একটা অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখবার জন্য নানাভাবে সহযোগিতা করেছে, যেখানে আওয়ামী লীগের মতো একটা শক্তিশালী দল, যেটা ক্ষমতাসীন দল, সেই দলও আসলে এখন আর রাজনৈতিকভাবে উনি মনে করেন বা শক্তিশালী নয়, বা দলেরও কোনো ভূমিকা নাই, দল অনুপস্থিত পুরো প্রক্রিয়ার মধ্যে। কিন্তু দেশের অর্থনীতি চরম সংকটের মধ্যে, মানুষ সাফার করছে, আপনি কি বলবেন? প্রথম হচ্ছে যে গণতন্ত্র আমাদের মূল, যেটা আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, এবং গণতান্ত্রিক যে প্রক্রিয়াটা সেটা যাতে সঠিকভাবে এগিয়ে যায় সেইটাইতেই বিশ্বাস করি। কারণ গণতন্ত্রের কথা বলবো যখন, গণতান্ত্রিক প্রক্রিয়াটা সেটা অব্যাহত থাকতে হবে। এখন যেই বিষয়টা উনি আনলেন সেটা হলো যে এই যে ধরেন সব কিছু ভুলে সরকার ক্ষমতা টিকে থাকার জন্য যা করার তাই করে এবং এদের সব সহযোগিতা নিয়ে করছে, এই বিষয়টা আমি ওনার সাথে একমত হতে পারবো না কোনোভাবেই। তার কারণ হলো আমাদের গণতন্ত্রের কথা যদি বলি তাহলে, এবং সরকার পরিবর্তনের প্রশ্ন যখন আসবে তখন কিন্তু আপনার মূল যে শক্তি সেটা কিন্তু জনগণ কাছে যেতে গেলে বা জনগণের যেটা রায় পেতে গেলে নির্বাচনের মধ্য দিয়েই সেই রায়টা আসবে, ক্ষমতার পরিবর্তন হবে। এটা হলো স্বাভাবিক প্রক্রিয়া, যেটা গণতন্ত্র বলি। তাই যদি হয়ে থাকে, তা আমার কথাটা হলো যে ওনাদের এই যে তাদের বিভিন্ন দলগুলো মিলে, বিরোধী দল বা রাজপথের দল যারা আছে, তারা যদি এরকমই একটা অবস্থা হতো তাহলে তাদের নেতৃত্বে কোথাও দুর্বলতা আছে হয়, অথবা তাদের সাথে জনগণ নেই। কারণ তারা বারবার যখন দেখেন জনগণের কথা বলে, যে জনগণের পক্ষ নেয়, আমরা অনেক সময় দেখছি এই গতকাল না গত পরশুদিনও বলে 95% জনগণ বিএনপির পক্ষে, 5% আওয়ামী লীগের পক্ষে, এরকম কথাও শুনেছি। এই 95% দরকার নাই। আপনি যদি 80%, 70%, 60% হতো তাহলে তো গণ অভ্যুত্থান অনেক আগে হয়ে যাওয়ার কথা। এবং বাংলাদেশে যে সবসময় ধরেন গণ অভ্যুত্থান হয় না, ধরেন জনগণ কিছু বলছে না, কিন্তু ঘটনাগুলো ঘটছে।
সেটাকে আপনি সমর্থন করবেন? আমি পুরোপুরিভাবে তো বিএনপি কিছু যেখানে করলো না, অন্যায় হবে, কারো কিছু যেখানে মানুষের কাছে অন্যায় হবে বলবেন। সেই অন্যায়ের হয় মানুষ এমনি নির্জীব বলে না, অথবা মানুষ প্রতিবাদ করে না, কিন্তু ঘটনাগুলো না না জনগণ সবসময় জনগণ ইয়ে করে না তা ঠিক না। জনগণ ধরেন সবসময়- যে কোনো কারণেই হলো না, না। আমার কথাটা হচ্ছে যে আমি একটা অন্যায় করছি, অন্যায়কে আমি প্রশ্রয় দেব না, দুর্নীতিকে প্রশ্রয় জানেন হোক। উনি সঙ্গে আছে, উনি কোনো প্রতিবাদ করছেন না, আপনি সেটা কি মেনে নেবেন? না না, আমার কথা হলো যে যার যার অবস্থান থেকে তার তো সেই জায়গায় যদি অন্যায় চলতে থাকে এবং যখন যদি এরকমই হয় যে মানুষের নাভিশ্বাস উঠেছে, তখন কিন্তু সবাই কিন্তু সোজা হয়ে শক্ত হয়ে দাঁড়াবে এবং প্রতিবাদ করবে। আমার কথাটা হচ্ছে সেটা যদি হতো তাহলে এই সরকার আবার নির্বাচনে, যেন আমরা মনে করি যে গত যে জানুয়ারি মাসের 7 তারিখ যে নির্বাচনটা হয়েছে অত্যন্ত সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক একটা নির্বাচন হয়েছে, আরও সুন্দর হতো যদি যারা রাজপথের বিরোধী দল তারা যদি সেইটাতে অংশগ্রহণ করত। আর যেহেতু তারা করে নাই, সুতরাং তারপরেও যেভাবে নির্বাচনটা হয়েছে সুন্দরভাবে এক সুষ্ঠু নির্বাচন হয়েছে। আর দ্বিতীয় যে জায়গাটায় আপনি আসলেন যে অর্থনৈতিক যে অবস্থা, হ্যাঁ অবশ্যই আমার মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন, সরকার বলছে, আমরা সবাই নাগরিক, আমরাও জানি যে এখন বর্তমানে অর্থনৈতিকভাবে আমরা চাপে আছি। আমার কথাটা হচ্ছে অর্থনৈতিকভাবে তো এই গত 15 বছরে অনেক দূর আমরা এগিয়েছি। উত্থান পতন থাকে, সব জায়গায় থাকে, এটা সংসারও থাকে, সব জায়গায় থাকে। সুতরাং এখন যেই চাপে আছি, এই চাপ থেকে যে আর বেরোতে পারবো না এমন তো কোনো কথা নাই। সঠিক নেতৃত্ব আছে বলেই আমি বিশ্বাস করি এবং এই সঠিক নেতৃত্ব আশা করি যে এই যে আজকে যে চাপটার ভিতরে আছি, এই চাপ থেকে আমরা চাপ মুক্ত হয়ে আমরা ধীরে ধীরে আবার এগিয়ে যেতে সক্ষম হব। মিস্টার মোশাররফ আহমেদ ঠাকুর, আমি আপনাকে বলি যে আজকে দেখবেন যে আজকে এবং গতকালকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ছোট্ট সেন্টেন্স, বাক্য ঘুরে বেড়াচ্ছে, খুব পপুলার। সেটা হচ্ছে, চাকরের সম্পদ দেখলে মালিকের সিন্ধুকের গভীরতা টের পাওয়া যায়। একজন ডাক্তার আব্দুল নূর তুষার, নামটা বলি অসুবিধা কি, আব্দুল নূর তুষারের একটা পোস্ট প্রচুর লোকজন শেয়ার করছে, হাজার হাজার শেয়ার, এবং আবার কেউ কপি করে দিচ্ছেন, তারটা পোস্ট লিখে দিচ্ছেন। তো এই যে চাকর বাকরের সম্পদ, যারা মালিক আর কি, রাষ্ট্রের মালিকানা, আপনি তো রাজনীতি বিজ্ঞানের ছাত্র, আমার 7-1 সংবিধান 7-1 বলছে এই রাষ্ট্রের মালিক জনগণ। 11 অনুচ্ছেদ বলছে এই মালিকানা প্রয়োগ করবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মাধ্যমে। আর 152 অনুচ্ছেদের ব্যাখ্যায় বলছে রাজনৈতিক দল এমন একটি অধিসংঘ যে অধিসংঘের মাধ্যমে জনগণ তার রাজনৈতিক দর্শন চর্চা এবং প্রতিফলন করে, চর্চা করে এবং প্রতিফলন করে। তাহলে আপনি বলুন যে সাদাব আকবর লাভুভাই যেটা বললেন, এই 3টা অনুচ্ছেদকে একসাথে পড়লে 7ই জানুয়ারি নির্বাচন আদৌ কি কোনো নির্বাচন? সংবিধান অনুযায়ী এটা কোনো নির্বাচনের মধ্যেই পড়ে না। তো এই জন্য আমি আপনাকে বলছি যে আজকে যে চাকর 11 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রের মালিকানা অর্পণ না হলে তারা গ্রহণ করেছেন, জনগণের মালিকানাটা তারা গ্রহণ করছেন। এবং এই মালিকানাটা কিভাবে, মালিকানা অনুযায়ী যারা চাকর হওয়ার কথা রাষ্ট্রের, এদের 1000 কোটি টাকা সম্পদ, তাইলে মালিকের পজিশনটা কি, মালিকের সম্পদ কত? আজকে জনগণ এটা কোয়েশ্চেন করছে। তো এই জন্য আমি আপনাকে বলছি যে আজকের গত বুধবারের পত্রিকায় দেখবেন। এখন কি আপনি আসল মালিকের কথা বলছেন না নকল মালিকের কথা বলছেন, সেটা তো আরেকটা। তুমি নির্বাচনের মাধ্যমে যে মালিকানা প্রতিষ্ঠা, মালিক তো জনগণ, রাষ্ট্রের মালিক তো জনগণ। রাষ্ট্রের মালিকানা অর্পণ করে এই 11 অনুচ্ছেদ অনুযায়ী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মাধ্যমে সংসদের কাছে, এবং সংসদের একটি পার্লামেন্ট, একটি ক্যাবিনেট থাকে, কিচেন ক্যাবিনেট থাকে অ্যান্ড আদার্স। আপনি দেখবেন যে আজ বুধবারে প্রথম আলোতে GM কাদের একটা প্রবন্ধ লিখেছেন। প্রবন্ধটা লিখেছেন তিনি বিদ্যুতের দাম সম্পর্কে, যে 13 বার দাম বৃদ্ধি করা হচ্ছে। এটা নিয়ে উনি বলেছেন 2010 সালে 2 বছরের জন্য একটা ইন্ডেমনিটি দেওয়া হয়।
2012 সালে এটা 2 বছরের জন্য আরও বৃদ্ধি করা হয়। 2014 সালে আরও 4 বছরের জন্য বৃদ্ধি করা হয়। 2018 সালে আরও 3 বছর এবং 2021 সালে 5 বছর, মানে 2026 সাল পর্যন্ত এই ইন্ডেমনিটি দিয়ে দেওয়া হয়। এবং তিনি দেখিয়েছেন যে গত বছর 2023 সালে 151টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে 168টি বিদ্যুৎ কেন্দ্র মাত্র 10% উৎপাদন করেছে। 100% সে বিল নিয়েছে। 10% উৎপাদন করে সক্ষমতা 10% উৎপাদনে গিয়েছে, আর 100% ক্যাপাসিটি চার্জ নিয়েছে। সরকার 39,604 কোটি টাকা ভর্তুকি দিয়েছে, তার মধ্যে 32,000 কোটি টাকা ক্যাপাসিটি চার্জ দিয়েছে। শুধু 1 বছরে ক্যাপাসিটি চার্জ 32,000 কোটি টাকা, মানে ভর্তুকির 81% ক্যাপাসিটি চার্জ গিয়েছে। এইটা আওয়ামী লীগের নিজস্ব লোকজন যারা, তাদেরকেই তো বিদ্যুৎ কেন্দ্র দেওয়া হচ্ছে। তো আজকে এই 81% কে পেল? এই বিদ্যুৎ কেন্দ্রের মালিকরা। তো আজকে কৃষক এই ইয়াতে ভর্তুকির কোনো ভাগ পেল না, জনগণ ভাগ পেল না। তাহলে এই সরকারটা কার সরকার? এই সরকারটা একটি মাফিয়াদের সরকার। এই মাফিয়াদের সরকার, আমি আপনাকে বলি, জনগণ এখন, হ্যাঁ, সুহার্দ অনেক বছর ক্ষমতায় ছিলেন, হুসনি মুবারক অনেক বছর ক্ষমতায় ছিলেন। জনগণ এই যে যখন পেছনে দেওয়ালে পিঠ না ঠেকে যাওয়া পর্যন্ত, আইয়ুব খান 10 বছর ক্ষমতায় ছিলেন, তো তো কি বলে, অনেক দিন জনগণ, আমি যেটা বলবো যে জনগণ গণ অভ্যুত্থানে না যাওয়া মানেই সরকার ভালো কাজ করছে, এবং এই কাজগুলিকে, এই লুটপাটের কাজটা আপনি জনগণ কেন নামছে না, এই জন্য আপনি বলবেন যে এটা জাস্টিফাই, এই জন্য এটা ন্যায়সঙ্গত। এটা তো হতে পারে না। আপনি 39,600 কোটি টাকা ছিল আপনার ভর্তুকি, বলছেন জনগণকে ভর্তুকি দিচ্ছেন। আপনি এর 81% ভর্তুকি দিয়েছেন কাকে? 81% 32,000 কোটি টাকা দিয়েছেন এই বিদ্যুৎ কেন্দ্রের মালিকদেরকে, যে ক্যাপাসিটি চার্জ হচ্ছে 81% ভর্তুকির। তো এটা কি ধরনের সরকার আমি আপনাকে বলবো? কি সরকার এটা? এটা কোথায় বসবাস করছে? কি অদ্ভুত উটের পিঠে চলেছে স্বদেশ। হ্যাঁ, চলেছে স্বদেশ। এখন দেখেন, ওনার আসলে আপনি প্রথম যখন বাইরে ইন্ট্রোডিউস করিয়েছেন, উনি কিন্তু বিএনপির নেতা হিসেবে বা বিরোধী দলের নেতা হিসেবে ইন্ট্রোডিউস করেন নাই, একজন শিক্ষক হিসেবে ইন্ট্রোডিউস করেছেন। সেজন্য আমি কোন দিক দিয়ে বলবো আমি জানি না। প্রথম কথা হলো, একজন শিক্ষক হিসেবে উনি বলছেন যে এটা একটা মাফিয়া সরকার। এখন আমি যে অতীতের কোনো কিছুর সাথে টানবো বা বলবো যে অতীত, কারণ উনি তো সেই বিরোধী দল বা কাউকে প্রতিনিধিত্ব করছেন না। আর অতীতে ধরেন হয়েছে, বা ধরেন এর চেয়ে তো আমি ধরে নিলাম অতীতে খারাপ হলে আমরা খারাপ করবো সেটা কথা না, কারণ তাহলে আমি একটা ওর সাথে একটা কম্পারিজনে আসতাম যে কাদের পক্ষে কথা বলতে চাই, এই কথাটার মধ্যে দিয়ে আমি বিদ্যুৎ সম্বন্ধে যেটা বলছি এটাকে ভুল বলছি, আমি আসছি কাদের ভুল বলছি, কাকে রক্ষা করার জন্য কারে আমি মাফিয়া সরকার বলছি। যাদেরকে রক্ষা করার জন্য আপনি আজকে এদেরকে মাফিয়া সরকার বলছেন, তার উত্থান কোত্থেকে? তার উত্থান তো রক্তের মধ্যে দিয়ে তার উত্থান হলো এই দেশের রাজাকার আলবদরদের প্রতিষ্ঠা করার মধ্যে দিয়ে তাদের উত্থান যে 2004 সালে গ্রেনেড হত্যা করে হামলা করে 24 জনকে মেরেছে, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করার, সেই তারাই হলো এটার এবং তারা একে একে সেই বাংলা ভাই থেকে শুরু করে, আমরা তো কিছু ভুলে যাই নাই, এদেশের মানুষও কিন্তু ভুলে নাই, ওনারা ভুলতে পারেন কিন্তু দেশের মানুষ ভুলে নাই দেখেই বারবার আওয়ামী লীগকে বারবার ক্ষমতায় আনে। আর প্রতিটা এই সমস্ত বিষয় যদি দেখি আমরা, আপনাদের অতীতগুলো দেখেন, তার সাথে আপনারা মিলান। আপনারা আজকে যে ক্যাপাসিটি চার্জের কথা বললেন, আসেন একটা জায়গায়, খালি যদি জনগণকে যদি একটা বিভ্রান্তিকর তথ্য দেন আপনি যে এত হাজার কোটি টাকা ক্যাপাসিটি চার্জ দিলাম, আপনি একটা প্লেন যদি ভাড়া করেন, এই যে আমরা ধরেন এখান থেকে আগে জায়গাতে হজ ফ্লাইট যেত, আপনি যখন ভাড়া করেন তখন মিনিমাম ব্লক আওয়ার একটা বলা হয় যে আপনি এটা ইউজ করেন কি না করেন, এত ডলার এত আওয়ার আমার ব্লক আওয়ার। সুতরাং একটা পাওয়ার প্ল্যান্ট যখন হবে, যে ইনভেস্টার ইনভেস্ট করবে তারও থাকবে যে মিনিমাম এইটা হলো আমার ব্লক আওয়ার, এর নিচে যদি তুমি আমার কাছে পাওয়ার নাও এটার জন্য তোমাকে পে করতে হবে। সেই জিনিসটা যদি টোটাল যদি এটা হিসাব করে আপনি বলেন, কারণ আপনার সময় হইলো বাজেট হইতে হচ্ছে 1 লাখ কোটির নিচে, আমার এখানে 5 লাখ কোটির উপরে। সুতরাং এই দেশের সমস্ত কিছু আপনার সাথে 1000 কোটি টাকা বললেই তো হবে না, এই ক্যাপাসিটি চার্জ জিনিসটা থাকবেই।
এত হাজার কোটি টাকা, আপনার সময় 4000 মেগাওয়াট, মানে আমাদের সাথে যদি আপনি তুলনা করেন, আমরা এখন 28,000 মেগাওয়াটের সক্ষমতা। দেশকে যদি আমরা এই দিকে আমরা উন্নত দেশের দিকে নিয়ে যেতে হয়, এবং সারা বাংলাদেশকে আজকে আমরা শতভাগ বিদ্যুতায়িত করা হয়েছে, এটাতে যাতে দেশটাকে এর অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমরা যদি ওই জায়গায় সীমাবদ্ধ থাকতাম তাহলে ক্যাপাসিটি চার্জও ওইটা হতো না, আর আজকে ভর্তুকিও এত হতো না, আর সরকারের উপর আজকে এত বড় একটা চাপও আসতো না। কিন্তু দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই কিন্তু আজকে বিদ্যুতায়িত যদি না হয় সারা বাংলাদেশটা, তাহলে দেশের উন্নয়ন কিভাবে হবে? আর এই ক্যাপাসিটি চার্জ থাকবেই। এখন কত হাজার কোটি টাকা ক্যাপাসিটি চার্জ দিন, আপনি যদি বলেন যেটা ভর্তুকি না হয়, এটা ক্যাপাসিটি চার্জ ওই বিদ্যুতের ওই লোকদেরকেই দিলেন। এই জিনিসগুলোর ভিতরে যদি এরকম হতো যে হ্যাঁ হতে পারে যে, আমি সেই ব্যাপারে বলবো না, ধরেন আপনার কতটুকু হলো হচ্ছে যুক্তিসঙ্গত ক্যাপাসিটি চার্জ, কতটুকু যুক্তিসঙ্গত না, সেই জায়গাটায় আসতে পারেন। সেই বিষয়টা যদি কোনো সময় ওইটা নিয়েই আলোচনা হয়, তাহলে দেখা যাবে সেটার উপরে আমিও প্রিপারেশন নিয়ে সেটা নিয়ে আলাপ করতে পারবো। এই মুহূর্তে আমি আলাপ করতে পারবো না যে কতটুকু যুক্তিসঙ্গত কতটুকু যুক্তিসঙ্গত না, কিন্তু ক্যাপাসিটি চার্জ কিন্তু থাকতেই হবে, তাছাড়া কেউ ওই প্ল্যান্টে ইনভেস্টমেন্টে আসবে না। তো সেই জন্যে আমার জিনিসটা হলো হচ্ছে, যেহেতু আমরা রাজনীতি করি, যখন অনেক সময় হয়তো সত্য মিথ্যা অনেক কথা বলতে পারি, কিন্তু উনি তো পুরোপুরি একজন শিক্ষক। একজন শিক্ষকের কাছ থেকে আমরা আশা করব হচ্ছে একদম সঠিক জিনিসটাই জনগণের কাছে তুলে, কারণ আপনি কি বলছেন জনগণ সেটা শুনছে, এবং আপনি যেহেতু একজন শিক্ষক, আপনারটা আমার থেকে হয়তো ওনারটাই বেশি শুনবে। সেই জন্য ওনার কাছে আমার অনুরোধ হলো, আপনি যে জিনিসটা সঠিক জিনিসটা সেটাই যাতে তুলে ধরেন, যাতে জনগণ বিভ্রান্ত না হয়। আর এই সরকারের মাফিয়া বলেন না, এই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার, এই সরকার এই বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন করেছিলাম, বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে গণতন্ত্রকে আমরা ওই যে বারবার যে বিদেশিরা খেলতো যে 5 বছর এ আসবে 5 বছর ও আসবে, ওইসব চলে গেছে। জনগণের ভোটেই আমরা নির্বাচিত হচ্ছি, এবং আপনাদের যেহেতু আপনি সেই পক্ষে নিয়ে কথা বলছেন, আপনাদেরকে সঠিকভাবে নেতৃত্ব দিয়ে জনগণের কাছে যে জনগণের সাথে সম্পৃক্ততা বাড়িয়ে আপনি যেদিন সক্ষমতা আসবে সেই দিনই আপনার সাথে আমার যুদ্ধ। এখন তো আপনারা কোথাও নেই। আমরা চাই আপনারা শক্তি বৃদ্ধি করেন, কিন্তু আপনাদের একটু শক্তি বৃদ্ধি হলেই আপনাদের দেখা যায় যে আপনারা কিভাবে এই বারবার এই সরকারকে আপনারা ফেলে দিবেন, মানে আমি দরিদ্রে মারো টান, এই সরকার হবে খান, এই ধরনের চিন্তার থেকে বেরিয়ে আসতে হবে। কারণ ওই চিন্তা করে আপনারা আমাদেরকে হটাতে পারবেন না। আপনাদের হঠাৎ হলে জনগণই সকল শক্তির উৎস, জনগণকে সঙ্গে নিয়ে আপনারা যে নামতে পারেন, এবং যে সঠিক পথে জনগণ বুঝে যে হ্যাঁ আমরা কেন যুদ্ধ করব। জনগণ আজকে আসছে না কারণ জনগণ আপনাদের উপরে সে আস্থাটা নাই। আপনাদের উপরে আস্থা থাকলে তাহলে বুঝতো যে ঠিক আছে, এদের উপরে আমরা একটু অসন্তুষ্ট হয়েছি, ধরে নিলাম আমি আপনার কথায় আমার উপরে একটু অসন্তুষ্ট হয়েছে, সুতরাং এরা আরও ভালো, আমরা ওদের পিছে যাই। কারণ জনগণ জানে যে এদের থেকে যারা ওই যে রাজপথে, তারা তো বিরোধী দল না, রাজপথের বিরোধী, কারণ তারা সংসদে তাদের প্রতিনিধিত্ব নাই। সেই রাজপথের বিরোধী দলের সাথে তারা থাকে না, কারণ তারা যে অপকর্ম করেছে, যে অন্যায় অত্যাচার করেছে, যে সন্ত্রাস করেছে, যা এত হাজার হাজার মানুষকে মেরেছে, এবং সেই 76 সালে যদি দেখি যে সেনা কর্মকর্তা থেকে শুরু করে সেনা সদস্য শত শত যে হত্যা করা হয়েছে, আপনি আজকে এত মাফিয়ার কথা বলছেন আর এত অত্যাচার করার কথা বলছেন। আমি কয়েকদিন আগেও একটা বলছিলাম, আমার মাকে কিন্তু সেই 76 সালে গ্রেপ্তার করা হয়েছিল, এবং গ্রেপ্তার করে যখন কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়, তখন ওই সময় তো ধরেন মহিলা রাজনীতিবিদ খুব একটা কারাগারে যেতেন না, তার আগে তাকে একটা রুমে দেওয়ার আগে তাকে 4 ফিট বাই 4 ফিট একটা শিকের ইয়ের মধ্যে দিয়ে তাকে 3 দিন রাখা হয়েছিল। তা আমরা দেখেছি, আমিও তো আমার মাকে তখন দেখতে যেতাম, এবং আমি যখন আমার মাকে দেখতে যেতাম তখন দেখতাম যে আমার মা বলতো সারা রাত ঘুমাতে পারে না। কেন? তার কারণ এক একটা কু হয়, এবং সেই কুয়ের প্রচেষ্টা হয়, এবং কুয়ের প্রচেষ্টার পরে তাদেরকে বলে দেওয়া হয় 6 মাসের জেল হয়েছে, তোমার 3 মাসের জেল হয়েছে, আসলে সব মিথ্যা কথা। ওখানে নেওয়ার পরে তারপর সারা রাত তাদেরকে ফাঁসি দেওয়া হতো। এই ছিলেন হলো জিয়াউর রহমান। সুতরাং কার জন্য আপনারা বলছেন, কার সাথে তুলনা করছেন, এই তুলনাটা বন্ধ করেন। দেশটাকে আগাইতে গেলে সুষ্ঠুভাবে কথা বলতে হবে, এবং আপনার কাছ থেকে আমরা সেটাই আশা করি। ফাইনাল রাউন্ড, আমি যা বলেছি যে 2 বছরের জন্য একটা আইন করা হচ্ছে, আপনি 4 বারে এটা 14 বছর এক্সটেনশন করলেন, বর্ধিত করলেন। এটা কোনো যুক্তিতে আপনি 13,000 থেকে 14,000 মেগাওয়াট বিদ্যুৎ দরকার আপনি বলছেন, আপনি 26,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের আপনি চার্জ দেন প্রতি বছর, এটা কোনোভাবেই যুক্তিসঙ্গত না। 1 নাম্বার 2 হচ্ছে যে জিয়াউর রহমানকে এখানে টেনে এনে কোনো লাভ হবে না। এই জন্য আমি আপনাকে বলছি যে আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, পরে লটা করেছি, খুব ভালো করে লটা পড়াই, কম্পারেটিভ কনস্টিটিউশন। তো সেখানে পড়াতে গিয়ে আমি আপনাকে বলি যে আপনি তো এমপি মানুষ, আপনি
কোথাও পৃথিবীর ইতিহাসে কোথাও খুঁজে পাবেন না যে রাষ্ট্রপতির শপথ পার্লামেন্টে লবিত হচ্ছে। এটা চতুর্থ সংশোধনীর পরে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান বেরিয়ে পার্লামেন্ট থেকে বেরিয়ে ওনার সিট থেকে বেরিয়ে পার্লামেন্টের লবিতে দাঁড়িয়ে ওখানে শপথ নেন, স্পিকার শপথ নেওয়ান। এটা পৃথিবীর ইতিহাসে কোথাও পাবেন না। আমি আপনি বলছি এটা গল্প না, এটা বিএনপি লোকজন তো গল্প বলে যাবে, আমি গল্প বলছি না, কিন্তু আপনি কোথাওই পাবেন না যে এই আইন বলে ধরিয়ে নেওয়া হইবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেন সরাসরি জনগণের ভোটে রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হইয়াছেন, এবং তিনি ওই আইনটার পরে 8 মাস জীবিত ছিলেন। 8 মাসের মধ্যে কিন্তু উনি একটা প্রেসিডেন্ট নির্বাচন করার জন্য উদ্যোগ পর্যন্ত গ্রহণ করেন নাই। তো আপনি জিয়াউর রহমানকে টেনে এনে লাভ কি? আপনি জিয়াউর রহমানকে টেনে আনবেন, আপনি ইতিহাস, আপনি গল্প বলবেন। আমি বলতেছি, আমি যেটা বলছি আমি বইয়ের রেফারেন্স বলি, উনি নিজেও এটা পড়েছেন মাস্টার্সে, যে বাংলাদেশের সংবিধান ও সাংবিধানিক আইন ব্যারিস্টার আব্দুল হালিমের বইটা পড়ানো হয়, আমাদের জাহাঙ্গীরনগরে পড়ানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, ইংরেজিতেও পড়ে বাংলাতেও পড়ে, দুইটাই বই আছে, একই বইটা বাংলা ইংরেজিতে আছে। তো আমি আপনি বলি যে আমি ধরেন আমি ইতিহাসের রাষ্ট্রবিজ্ঞানের রেফারেন্স বললাম এবং আপনি বললেন, তো এতে তো লাভ নাই, বরঞ্চ আপনি বর্তমানে থাকুন, থেকে 2 বছরের জন্য একটা আইন করছেন বিদ্যুতের জন্য, আপনি ইমার্জেন্সি মিট আপ করবেন, আপনি 14 বছর 4 বার 14 বছরের জন্য এটা আবার এক্সটেনশন করলেন। এটা কোন যুক্তিতে হবে? কোন যুক্তিতে এই লুটপাটটা, বিদ্যুতের ক্ষেত্রে এই লুটপাটটা আপনি কেন অ্যালাউ করছেন, কোন স্বার্থে? এই জন্য আমি বলেছি যে এটা একটি মাফিয়া তন্ত্র। ধন্যবাদ। মিস্টার শাহাদাত বলবো, জাস্ট 2 মিনিট। দেখুন, আমরা এই যে বিতর্কগুলো নিয়ে দেশ চালাচ্ছে আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগের সভাপতি, তিনি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী। যেই কোনো ভালো জিনিস হলে সব কিছু সরকারের জন্য সরকার সেটার ক্রেডিট পাবে, আর কোনো কিছু যদি ঠিক মতো না হয় সেটারও কিন্তু সরকারকেই সে দায়িত্ব নিতে হবে। সুতরাং যেহেতু আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই সরকারটায় আমরা আছি, সব দায়িত্ব নিয়েই আমরা এগিয়ে যাব। এই বিদ্যুতের 14,000 মেগাওয়াটের প্রয়োজন কেন 26,000 মেগাওয়াট করব? আমি যখন বিদেশ থেকে যখন ইনভেস্টমেন্ট আসে তখন তারা দেখে যে এই দেশের ক্যাপাসিটি কতটুকু আছে, ক্যাপাবিলিটি কতটুকু আছে পাওয়ার সাপ্লাই, এবং সেইটার চিন্তা করে তারা ইনভেস্টমেন্টে আসে। আর ওভারনাইট যদি আমি মনে করি যে ঠিক আছে না, কালকেই আমার এত ক্যাপাসিটি বাড়তে হবে, তা আমি 6 মাসের মধ্যে নতুন করে আরেকটা পাওয়ার প্ল্যান্ট করবো, সেটা সম্ভব না। সেগুলো একটা লং টার্ম প্ল্যান নিয়ে তারপরে এগোতে হয়, এবং সেইভাবেই আমাদের ক্যাপাসিটিটা সেজন্য বাড়ানো হয়েছে। আর এই মাফিয়াতন্ত্র বা কে মাফিয়া না, সেটার সব কিছুর ভার হলো সিদ্ধান্ত নেবে আপনার এদেশের জনগণ, এবং আমাদের সেই আস্থা আছে। আমরা বেশিরভাগ সময় যেরকম আমার নির্বাচনী এলাকায়, আমি আমার নির্বাচনী এলাকায় পড়ে থাকি, জনগণের কাজে, জনগণের সেবায় আমরা থাকি, সেজন্য জনগণের সাথে আমার দিন দিন সম্পৃক্ততা বাড়ছে। আর যারা বিরোধী, যারা তথাকথিত রাজনৈতিক বিরোধী দল, আমরা দেখছি যে প্রতিটা নির্বাচন তারা নির্বাচনে থাকে না, এই উপজেলা নির্বাচনও নাই, কিন্তু তাদের কিন্তু অনেককে বহিষ্কার করছে, তারা কিন্তু মাঠে থাকছে। তার কারণ তারা ওই তৃণমূলের নেতাকর্মীরা মনে করে যে নির্বাচন বা এগুলোর সাথে যদি আমরা না থাকি তাহলে আমরা এলাকায় জনগণ থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব। সুতরাং আমার মনে হয় যে তাদের যারা বিরোধী তথাকথিত আছেন তাদের ব্যাপারে আমার শুধু এইটুকুই থাকবে যে আপনারা জনগণের দিকে তাকান, ওই এদিক দেশ বিদেশের দিকে তাকিয়ে এই বাংলাদেশের আপনাদের ভবিষ্যৎ অন্ধকার। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং এক্সে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার মোশাররফ আহমেদ ঠাকুর এবং মিস্টার শাহাদাত আকবর, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা সেবার জন্য। দর্শক, বাংলাদেশের জন্য সময় হয়েছে এই অভিযোগ পাল্টা অভিযোগ বাদ দিয়ে, এবং কয়েকদিন আগেই একটি সেমিনারে দেশের নাগরিক সমাজের প্রতিনিধিরা, অর্থনীতিবিদরা বলছিলেন যে এখানে প্রশাসন বা প্রতিষ্ঠানগুলো এমনভাবে ধ্বংস হয়েছে যে এগুলো ঠিক করতে 53 বছর সময় লাগবে। 53 বছর লাগুক বা 53 মাস লাগুক, তার চেয়ে বড় কথা হচ্ছে যে বাংলাদেশকে এখন আবার শুরু করতে হবে সেই গোড়া থেকে। গোড়াটা হচ্ছে 1971, এবং 1971-এ মুক্তিযুদ্ধ বা তার আগের যে সংগ্রামে
যে চেতনার কথা আমরা শুনেছি, কথায় কথায় যে চেতনার কথা আমরা বলি সেই চেতনা নয়, যেগুলো লিখিত অঙ্গীকারের মধ্যে ছিল প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সে, যে আমরা একটা বৈষম্যহীন সমাজ করব, আমরা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করব, মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করব এবং একটা গণতান্ত্রিক দেশ নির্মাণ করব। সেই জায়গায় আসলে বাংলাদেশকে ফেরত যেতে হবে এবং সেখান থেকেই আসলে শুরু করতে হবে। অন্যথায় এই যে দুষ্ট চক্রের আবর্তের মধ্যে বাংলাদেশ পড়ছে, এখান থেকে বের হওয়া বাংলাদেশের জন্য কঠিন হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।